আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রাসায়নিক পরিবর্তনের আমরা 3 নম্বর লেকচার শুরু করব। আজকের টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা দিয়ে আজকে আমরা আমাদের লেকচার শুরু করব। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত হচ্ছে 4টি। শর্ত আমরা সবাই জানি, শর্ত হচ্ছে 4টি। কী কী শর্ত সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব, পরেরটা হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, 3 নম্বরটা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। এর ভূমিকাহীনতা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3টা স্টার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরও কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে। নিয়ামক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক হচ্ছে 4টি। কী? সেটা হচ্ছে তাপ, চাপ, ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় গ্যাস যোগ বিয়োগ। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন থাকে 0। এটাকে ডেল জি দ্বারা প্রকাশ করা হয়। মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে 0। আচ্ছা, আমরা রাসায়নিক সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আচ্ছা, ঠিক আছে, এইটা আমাদের 2টা গ্রাফ আছে রাসায়নিক সাম্যাবস্থায়। প্রথমটা হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ। পরেরটা হচ্ছে আমাদের ঘনমাত্রা বনাম সময়। ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রথম গ্রাফটা আমরা একটু লক্ষ্য করি। বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ। আচ্ছা, বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়া ঘটার সময় উৎপাদের বিক্রিয়া করার হার সময়ের সাথে সাথে বাড়বে, আর বিক্রিয়কের বিক্রিয়া করার হার সময়ের সাথে সাথে কমতে থাকবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন যেটা আছে সেটা সময়ের সাথে সাথে আমাদের কমতে থাকবে, এরকমভাবে কমতে থাকবে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যেটা আছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, সেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। এক সময় সেটা সাম্যাবস্থায় চলে আসবে। ঠিক আছে, এই অবস্থাতে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটাতে ঘনমাত্রা আর সময়ের গ্রাফ যেটা আছে, এখানে টি অর্থাৎ সময় সমান 0। সময় যদি 0 থাকে তাহলে এখানে কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় নাই। তার মানে কি এখানে বিক্রিয়ক হচ্ছে সর্বোচ্চ পরিমাণে। আচ্ছা, আমরা এখানে ধরি বিক্রিয়কটা কি সর্বোচ্চ পরিমাণে। সময়ের সাথে সাথে বিক্রিয়কটা উৎপাদে পরিণত হবে। বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে আর উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে। এখানে আমরা নোট আকারে লিখে দিই, বিক্রিয়ক কমতে থাকবে আর উৎপাদ যেটা আছে
উৎপাদ যেটা আছে সেটা আমাদের বাড়তে থাকবে। বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমতে থাকবে, আর উৎপাদের ঘনমাত্রা আমাদের সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। আচ্ছা, উৎপাদ বাড়তে থাকবে, সময় যখন শূন্য, বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ আছে, সময় কমতে থাকলে, সময় বাড়তে থাকলে বিক্রিয়ক আস্তে আস্তে আমাদের কমতে থাকবে। ঠিক আছে, বিক্রিয়ক আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। আর সময় যত বাড়বে আমাদের উৎপাদ কি হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, একটা সময় এই দুইটা রেখা সমান্তরালে চলে যাবে, যা সাম্যাবস্থা নির্দেশ করে। ঠিক আছে, তখন এটা সাম্যাবস্থায় চলে যাবে। তো একটা সময় রাসায়নিক সাম্যাবস্থায় যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে যাবে, তো এক পর্যায়ে গিয়ে বিক্রিয়কের ঘনমাত্রা ও উৎপাদের ঘনমাত্রা সমান হারে পরিবর্তিত হবে। এটাই রাসায়নিক সাম্যাবস্থায় এই সাম্যাবস্থাটা নির্দেশ করে। তখন কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা ও উৎপাদের ঘনমাত্রা সমান হারে পরিবর্তিত হবে। পরিবর্তন ঠিকই ঘটবে, কিন্তু সেটা হবে সমান হারে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের পেজে যাই। আর একবার যদি সাম্যাবস্থা অর্জিত হয়, তা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের এই শর্তগুলা আমরা একটু আবার একটু মিলিয়ে নিই। দেখো, প্রথমটা কি আছে, সাম্যের স্থায়িত্ব। মানে রাসায়নিক সাম্যাবস্থায় যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে যাবে, তখন সেটা সাম্যাবস্থা অর্জিত হলে তা সবসময় বজায় রাখার চেষ্টা করবে। আর কি, উভয় দিক থেকে সুগম্যতা। রাসায়নিক সাম্যাবস্থায় কি আছে, ফরওয়ার্ড রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো দুই দিক থেকেই এটা সুগম্যতা বজায় থাকে। আর বিক্রিয়ার অসম্পূর্ণতা, ঠিক আছে, বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। ঠিক আছে, এটা চলতেই থাকে, একটি চলমান পদ্ধতি, এটা চলতেই থাকে। আর হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা, প্রভাবকের কোনো ভূমিকা নাই, কিন্তু প্রভাবক সাম্যাবস্থা অর্জনের জন্য হেল্প করতে পারে। সাম্যাবস্থা তাড়াতাড়ি অর্জিত হবে নাকি একটু স্লোলি অর্জিত হবে, এটা প্রভাবক শুধুমাত্র হেল্প করতে পারে, কিন্তু প্রভাবকের কোনো ভূমিকা এখানে নাই। আরেকটা জিনিস আছে, সাম্যাবস্থা যে চলমান একটি প্রক্রিয়া, চলমান এটি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা শনাক্ত করা যায়। তেজস্ক্রিয় আইসোটোপটি হচ্ছে, তেজস্ক্রিয় আইসোটোপ কত, আয়োডিন 153। এই তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা সাম্যাবস্থা শনাক্ত করা যায়। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে সাম্যাবস্থার প্রকারভেদ। সাম্যাবস্থার প্রকারভেদ। দেখো, প্রথমটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, তারপরে হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা, একটা আছে আয়নিক সাম্যাবস্থা। আয়নিক সাম্যাবস্থা, এখন সমসত্ব সাম্যাবস্থা কি, ভৌত অবস্থা একই থাকা লাগবে। তার আগে দেখি ভৌত অবস্থা জিনিসটা কি। ভৌত অবস্থা কয়টি আছে, ভৌত অবস্থা আছে আমাদের 4টি। কি কি, সলিড, লিকুইড, গ্যাস, আরেকটা অ্যাকুয়াস। সলিড কি কঠিন, লিকুইড হচ্ছে তরল, গ্যাসীয় বা বায়বীয়, আর অ্যাকুয়াসটা এক ধরনের তরল, সেইটা হচ্ছে জলীয় দ্রবণ মিশ্রিত। অ্যাকুয়াসটাও একটা তরল, কিন্তু সেটা জলীয় দ্রবণ মিশ্রিত। আচ্ছা,
সমসত্ব কি? ভৌত অবস্থা সেম থাকবে, ভৌত অবস্থা একই থাকবে, ভৌত অবস্থা সেম। কীরকম? ধরো এখানে হাইড্রোজেন তার সাথে আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইল। আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেনটা গ্যাস, এখানে আয়োডিনটাও গ্যাস, যেটা উৎপন্ন হয়েছে হাইড্রোজেন আয়োডাইড এটাও গ্যাস। দেখো এখানে বিক্রিয়কের যে দুইটা মৌল আছে এই দুইটাও গ্যাসীয় এবং উৎপাদ যেটা তৈরি হয়েছে সেটাও গ্যাসীয়, তাহলে ভৌত অবস্থা সেম রয়েছে, এটা সমসত্ব সাম্যাবস্থা। আচ্ছা আমরা অসমসত্ব সাম্যাবস্থা যদি দেখি, এটা ভৌত অবস্থা, ভৌত অবস্থা কি একই থাকবে? না, এটা ভৌত অবস্থা হবে ভিন্ন। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই সেটা কি হবে? ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট এটা কি? এটা হচ্ছে সলিড, এটা তাপ দেওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, সেটা হবে সলিড। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে সেটা কি? গ্যাস। এখানে এক জায়গায় আছে সলিড আর এক জায়গায় আছে গ্যাস, তো ভৌত অবস্থা এখানে মিলতেছে না, ভৌত অবস্থা এখানে ভিন্ন। তো অতএব ভৌত অবস্থা যদি ভিন্ন হয় তাহলে কী হবে? অসমসত্ব সাম্যাবস্থা। আরেকটা তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। আয়নিক সাম্যাবস্থা ওয়ান কাইন্ড অফ সমসত্ব সাম্যাবস্থা, কিন্তু এটা শুধু আয়ন আকারে থাকবে। যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অ্যাকোয়াস আছে, জলীয় দ্রবণে এইটা ভেঙে অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তো এইটাও অ্যাকোয়াস, এইটাও অ্যাকোয়াস। আচ্ছা এখানে দেখো এখানে তিনটাই অ্যাকোয়াস অবস্থায় আছে, তাহলে এটা ভৌত অবস্থা সেম, ভৌত অবস্থা সেম থাকলে আমরা কি বলতে পারি? সমসত্ব সাম্যাবস্থা। কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে আয়ন আকারে আছে। সমসত্ব সাম্যাবস্থার প্রথম উদাহরণটা আমরা যেটা দিচ্ছি এখানে কিন্তু কোনো আয়ন নাই, এর জন্য এটা শুধু সমসত্ব সাম্যাবস্থা। কিন্তু আয়নিক সাম্যাবস্থায় এটা একই ধারে সমসত্ব সাম্যাবস্থা এবং আয়ন থাকার কারণে এটা আয়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্রটা দেখো, কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা একটু বিস্তারিত দেখি। ধরো আমি একটা উভমুখী বিক্রিয়া নিলাম, ধরো এ আর বি থেকে আমার সি আর ডি উৎপন্ন হলো। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা দেখি, সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক কোনটা? বিক্রিয়ক কিন্তু এই যে এ আর বি, এটা সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক। দেখো সম্মুখমুখী বিক্রিয়ায় লেখি থাকে এ আর বি হচ্ছে বিক্রিয়ক আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। যদি পশ্চাৎমুখী বিক্রিয়া দিই, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, দেখো এখানে বিক্রিয়ক কোনটা হবে? সিআরডি। সিআরডি থেকে এ আর বি উৎপন্ন হচ্ছে, তো বিক্রিয়ক কোনটা? সিআরডি। আচ্ছা ঠিক আছে, সিআরডি আমি এখানে লিখলাম। এখানে বলছে বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের, আচ্ছা আমি বিক্রিয়কগুলো বের করলাম, সক্রিয় ভরের গুণ বলের সমানুপাতিক। সক্রিয় ভর জিনিসটা কি? সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা, সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা, সহজ বাংলায় বলে এটা আসলে ঘনমাত্রা থাকে। আচ্ছা এই জিনিসটাই বাংলা লেখাটাই যদি আমি গাণিতিকভাবে লেখার চেষ্টা করি, দেখো কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার
বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। দেখো সম্মুখমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, আমি প্রথমে সম্মুখমুখী দিয়ে করি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আমি সমানুপাতিক চিহ্ন দিলাম। বিক্রিয়ক সমূহ কি আছে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের বিক্রিয়কগুলো কি কি, এ আর বি, কি এ আর বির গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এটাকে আমি সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দেই, এই জিনিসটা কি হবে, সমানুপাতিক চিহ্ন উঠাইতে আমি একটা সমান দিলাম, আমি কে আনলাম, তো কে 1, জিনিসটা এরকম হবে। আচ্ছা, যদি আমি পশ্চাৎমুখী বিক্রিয়াটা করি, দেখো এখানে শুধু বিক্রিয়কগুলো চেঞ্জ হবে। বিক্রিয়কগুলোকে কি, এখানে সি আর ডি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ক। এটাকেও যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে এখানে একটা ধ্রুবক আনবো, এখানে আমি K2 ধরলাম। আচ্ছা, এখন রাসায়নিক সাম্যাবস্থার যে শর্ত, ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা দুইটা সমান হবে। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা শর্ত ছিল। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা আমাদের কি ছিল, শর্ত ছিল। ঠিক আছে। আচ্ছা দেখো, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের স্থলে আমরা এই জিনিসটা বসাই দিই। দেখো K1 আর সাথে দুইটা আমাদের বিক্রিয়ক ছিল, এ আর বি, আর এখানে K2 বিক্রিয়ক ছিল, সি এবং ডি আমাদের দুইটা বিক্রিয়ক ছিল। আচ্ছা, এখানে K1 ডিভাইডেড বাই K2 যদি আমি করি, দেখো জিনিসটা থাকে সি আর ডি ওপরে, আর নিচে থাকে এ আর বি। আচ্ছা, এই K1 বাই K2 পরিবর্তে আমি এখানে KC লিখলাম। আচ্ছা, KC কি আমি একটু পরেই বলতেছি। আর উপরে দেখো সি আর ডি থাকে উপরে, আর নিচে থাকে এ আর বি। ঠিক আছে, সিটা হচ্ছে কেসি, এইটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলে এটাকে, সাম্য ধ্রুবক অথবা সাম্যাঙ্ক বলে। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দেখো, উপরে আমি কি লিখছি, সি আর ডি, এই বিক্রিয়ায় সি আর ডি কি উৎপাদ, আর এ আর বি কি বিক্রিয়ক। আরেকটা জিনিস এখানে লেখা যায়, ধরো আমি লিখি কেসি সমান উৎপাদের ঘনমাত্রার গুণফল, উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রার গুণফলটা থাকবে আমাদের সবসময় উপরে, আর নিচে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, উপরে উৎপাদের ঘনমাত্রা আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আচ্ছা ঠিক আছে, এখন এই জিনিসটাই যদি আমি কেসি, এটা তো ঘনমাত্রা নিয়ে করা, এখন এই কেসির জায়গায় আমি যদি কেপি লিখি, এই জিনিসটা দেখো কি হয়। তো আমি যদি কেপি করি, যা আছে সেটা ঘনমাত্রার পরিবর্তে আমি আংশিক চাপ নিয়ে করব। দেখো সির আংশিক চাপ আর ডির আংশিক চাপ থাকবে উপরে, আর এ এর আংশিক চাপ এবং বি এর আংশিক চাপ থাকবে নিচে। এখানেও সেম, আংশিক চাপের ক্ষেত্রেও আমাদের উপরে থাকবে হলো উৎপাদ আর নিচে থাকবে বিক্রিয়ক। তাহলে আমি এখানে লিখে দিই, উৎপাদের আংশিক চাপ
উপরে উৎপাদের আংশিক চাপ থাকবে আমাদের উপরে, আর নিচে থাকবে বিক্রিয়কের আংশিক চাপ। ঠিক আছে, বিক্রিয়কের আংশিক চাপ। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দিয়ে একটু কেপিকে স্যার একটু ক্লিয়ার করে নেই। ধরো এখানে একটা বিক্রিয়া লিখলাম 2A, এটা ধরো সলিড, ভৌত অবস্থা আছে সলিড, আর 2B এটা ধরো লিকুইড। আচ্ছা, উৎপন্ন হইল ধরো 2C। আচ্ছা, এটা ধরো গ্যাস। এখানে বললো কেসি ও কেপি কত, এটা ধরো আমাদের বের করতে বলছে। একটা বিক্রিয়া দিয়ে দিছে, আমাদের এখানে বের করতে বলছে কেপি এবং কেসি। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই আমরা যদি কেসি বের করি, আমরা কি শিখছি, উৎপাদ থাকবে উপরে, তাহলে এখানে সি থাকবে, আর নিচে কি সে এ আর বি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, যে সহগটা থাকবে, দেখো এখানে সি এর সহগ কি 2, বির সহগ 2, এর সহগ 2, এই সহগগুলা পাওয়ার আকারে চলে যাবে। আচ্ছা, সহগ পাওয়ার আকারে চলে যাবে। এখন সহগ যদি পাওয়ার হয়, তাহলে দেখো সি এর সহগ কত 2, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে, এখানে সবগুলারই সহগ আছে 2, তাহলে পাওয়ার আকারে হয়ে যাবে। এভাবে যদি আমি করি, সুন্দর করে আমার মার্কটা চলে যাবে। এটা কিন্তু হবে না, কারণ দেখো এখানে ভৌত অবস্থা তিন রকম। আচ্ছা, ভৌত অবস্থা তিন রকম, ওইটা কথা না। কেসির ক্ষেত্রে যেটা হয়, সলিড এবং এটা নোট আকারে লিখাও, নোট, সলিড ও লিকুইডের ক্ষেত্রে, লিকুইডের সক্রিয় ভর সবসময় 1। ঠিক আছে, সক্রিয় ভর সবসময় 1। ঠিক আছে, কেসির ক্ষেত্রে, কেসি এর ক্ষেত্রে গ্যাস এবং অ্যাকুয়াস এই দুইটা ভৌত অবস্থা কাউন্ট হয়। ঠিক আছে, এই দুইটা ভৌত অবস্থা কাউন্ট হয়। কেসির ক্ষেত্রে কি হবে, গ্যাস এবং অ্যাকুয়াস ভৌত অবস্থা কাউন্ট হবে। কিন্তু কেপির ক্ষেত্রে, কেপি এর ক্ষেত্রে কেবলমাত্র গ্যাস। ঠিক আছে, কেপির ক্ষেত্রে কেবলমাত্র গ্যাস, এবং কেসির ক্ষেত্রে এখানে গ্যাস এবং অ্যাকুয়াস কাউন্ট হবে। আর যেখানে সলিড এবং লিকুইড আছে সেটা আমরা সবসময় 1 ধরবো, কারণ এটা সলিড এর লিকুইডের সক্রিয় ভর হচ্ছে 1। এর জন্য দেখো এই জিনিসটা আমাদের হয় নাই, যেহেতু সলিড আর লিকুইডের সক্রিয় ভর 1, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে, এখানে কেসি হবে, দেখো ওপরে কি থাকবে, উৎপাদ কি আছে সি, উৎপাদ হচ্ছে সি, আর সহগ আছে 2, সেটা এটা পাওয়ার আকারে চলে যাবে। আচ্ছা, আর নিচে কি থাকবে, বিক্রিয়ক। কিন্তু দেখো বিক্রিয়কের এখানে একটা আছে সলিড আর একটা আছে লিকুইড, যেটা সক্রিয় ভর হচ্ছে 1, তার মানে নিচে থাকে 1, এর জন্য নিচে আর কিছু লিখলাম না। এটার কেসি কি হবে, কেসি হবে সি স্কোয়ার। আর যদি আমি কেপি লিখি, সি এর আংশিক চাপ তার হোল স্কোয়ার। ঠিক আছে, সহগ সবসময় পাওয়ার হবে, এটা মনে রাখবা। আর কেসির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস এবং অ্যাকুয়াস আমরা কাউন্ট করব, এই দুইটা ভৌত অবস্থা, এবং কেপির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেই। আচ্ছা, ধরো 3A এটা গ্যাস আকারে আছে, তার সাথে 4B
এটা ধরো অ্যাকুয়াস আছে। আচ্ছা, সেখানে সবগুলো বিক্রিয়াই উহমুখী বিক্রিয়া হবে, কারণ সাম্যাবস্থা না থাকলে জিনিসটা হবে না। 4C এটা হচ্ছে সলিড। তাহলে ভাই এখানে কেসি আর কেপি কত? কেসি কত ও কেপি কত? ঠিক আছে, ধরো আমি যদি কেপি বের করি, উপরে থাকবে আমার কি উৎপাদ। উৎপাদ এখানে কি আছে? 4C। আচ্ছা, কিন্তু সি কে আমি উৎপাদ হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এটার ভৌত অবস্থা হচ্ছে সলিড, আর সলিডের ক্ষেত্রে সক্রিয় ভর হবে 1। আমি এখানে 1 লিখব, যেহেতু উপরে আছে এই জন্য আমার 1টা লেখা লাগলো। নিচে থাকলে 1 না লিখলেও চলতো। আর নিচে থাকলে কি হবে? এ হবে এর আংশিক চাপ, আর পাওয়ার হবে 3। ঠিক আছে। আচ্ছা, আর যদি এখানে কেসি যদি ধরি, কেসি কত হবে? উপরে 1 থাকবে অ্যাজ ইউজুয়াল, আর এ ঘনমাত্রা, এটার পাওয়ার হবে 3। আর এখানে কিন্তু এই কেসির ক্ষেত্রে কিন্তু একসটা ইউজ হবে। ঠিক আছে। আর বি এটার জন্য পাওয়ার হবে 4। ঠিক আছে। আচ্ছা, এখন কেপি এবং কেসির একক সংক্রান্ত কিছু জিনিস আমরা দেখব। কেপি ও কেসি এর একক এবং সম্পর্ক। একক এবং সম্পর্ক। সাধারণত কেপি এবং কেসির কোনো একক নাই, কিন্তু এটা ডেল এন এর মাধ্যমে বের করা যায়। ঠিক আছে, ডেল এন দিয়ে বের করা যায়। কেপির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে, ধরো কেপির ক্ষেত্রে হচ্ছে এটিএম ডেল এন, আর কেসির ক্ষেত্রে হচ্ছে মোল পার লিটার ডেল এন, অথবা মোল পার ডেমি কিউব, মোল পার ডেমি কিউব ডেল এন, আর মোল পার ডেসিমিটার কিউব ডেল এন। আচ্ছা, এখন ডেল এনটা কীভাবে বের করব? ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখি, ধরো এখানে একটা বিক্রিয়া লিখলাম 2A প্লাস 4B বিক্রিয়া করে আমার 3C উৎপন্ন হলো। ধরে নিলাম এই তিনটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, আমি তাহলে এখানে ডেল এন কীভাবে বের করব? ডেল এন বের করা একদম সহজ। ডেল এন হচ্ছে ভাইয়া উৎপাদ বিয়োগ বিক্রিয়ক। এখন উৎপাদ থেকে বিক্রিয়ক আমি কি বিয়োগ করব? এটা সহজ, হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়কের মোল সংখ্যা আমরা বিয়োগ করব, মোল সংখ্যা। আচ্ছা, দেখো এখানে উৎপাদের মোল সংখ্যা কত? এই যে 3C আছে না, সির সহগ কত? 3, তো 3C, তো উৎপাদ কত হচ্ছে 3। আচ্ছা, আর বিক্রিয়ক কত হচ্ছে 4 আর 2 6, এখানে কত থাকে? -3। আচ্ছা, কেপির একক কী হবে? এটিএম ডেল এন এর স্তরে আমরা -3 দিয়ে দেব। জিনিসটা এরকম হয়, বাই এটিএম আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কেপি এর একক। আর যদি আমি কেসি বের করি, কেসি এর ক্ষেত্রে মোল পার লিটার আর ডেল এন এর স্তরে -3, কী হবে? লিটার কিউব, কারণ মাইনাস মাইনাস কাটা, আর মোলের -3। আচ্ছা,
এখন কেপি এবং কেসির মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? ধরো এটা কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি ইজ ইকুয়াল কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এই সম্পর্কটা আমরা মনে রাখব। এখন ধরো ডেল এন যদি পজিটিভ হয় তাহলে কেপি বড় হবে কেসির থেকে, ঠিক আছে? ডেল এন যদি 0 হয় তাহলে কেপি আর কেসি সমান হবে, আর ডেল এন যদি নেগেটিভ হয় তাহলে কেপির থেকে কেসি বড় হবে, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, ডেল এন পজিটিভ হলে কেপি বড় হবে কেসির থেকে। ডেল এন যদি 0 হয় তাহলে কেপি আর কেসি সমান হবে, আর ডেল এন যদি নেগেটিভ হয় কেপির থেকে সবসময় কেসি বড় হবে। আর এটার সম্পর্কটা কি? কেপি ইজ ইকুয়াল কেসি RT টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? এখন আমরা দেখব লা শাতেলিয়ার নীতিটা একবার পড়ে রাখো। কোনো উহমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত থাকে। এখন লা শাতেলিয়ার নীতি কি, এটা সংজ্ঞা তো মুখস্থ করার দরকার নেই। দেখো এখানে দুইটা জিনিস একটু খেয়াল রাখিও। যেমন তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন হয়, তবে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে, তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন ঘটে। সাম্য ধ্রুবক একমাত্র তাপমাত্রার কারণেই পরিবর্তন হয়, এছাড়া আর কোনোটা সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন করতে পারে না। এটা শুধুমাত্র তাপমাত্রা, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন যদি আমরা দেখি লা শাতেলিয়ার নীতির টি বা তাপমাত্রার যদি প্রভাব, এটা যদি আমরা দেখি তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? তাপমাত্রার প্রভাব দেখো, ডেল এইচ যদি নেগেটিভ হয়, ডেল এইচ নেগেটিভ হলে কি হয় ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমরা সবাই জানি। ডেল এইচ যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী হবে। আচ্ছা, তাহলে আমরা যদি তাপ যদি বাড়াই দিই, তাপমাত্রা যদি বাড়াই, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য অবস্থা আমার বামে যাবে, ঠিক আছে? সাম্য অবস্থা বামে, অর্থাৎ উৎপাদ বাড়বে না কমবে? উৎপাদের পরিমাণ কমে যাবে, উৎপাদ কমবে। আচ্ছা, আর ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে কি? তাপহারী বিক্রিয়া। ডেল এইচ পজিটিভ হলে তাপহারী বিক্রিয়া, তখন তাপমাত্রা যদি আমি কমাই তাহলে সাম্য অবস্থা কি হবে? আচ্ছা, তাপমাত্রা কমাইলে সাম্য অবস্থা বামে যাবে। আচ্ছা, ধরো এইটা একটু পরে দেই। আচ্ছা, ডেল এইচ পজিটিভ হলে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এটা একটু করে দিই, আগে তাপ উৎপাদীটা শেষ করি। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বামে যাবে, মানে উৎপাদ কমবে। আর যদি তাপমাত্রা কমাই তাহলে সাম্যাবস্থা আমাদের ডানে যাবে, উৎপাদ বাড়বে, ঠিক আছে? উৎপাদ বাড়বে, তাহলে তাপ উৎপাদী গেল। আচ্ছা, আমরা এখন তাপহারী নিয়ে একটু আলোচনা করি। ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে হবে তাপহারী বিক্রিয়া।
তাপহারি বিক্রিয়ায় আমি তাপমাত্রা যদি বাড়াই তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, সাম্যাবস্থা ডানে, উৎপাদ বাড়বে, উৎপাদ আমার বাড়বে। আর আমি যদি তাপমাত্রা যদি কমাই, সাম্যাবস্থা যাবে আমার বামে এবং উৎপাদ কমবে। আরেকবার সামারি করে দেই, ডেল ইজ নেগেটিভ, তার মানে কি ডেল ইজ নেগেটিভ তাপোৎপাদী বিক্রিয়া, ডেল ইজ নেগেটিভ তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা বামে চলে যাবে, দ্যাট মিন্স উৎপাদ কমবে। আর আমি যদি তাপমাত্রা কমাই, সাম্যাবস্থা ডানে যাবে, উৎপাদ বেড়ে যাবে। আচ্ছা, আর তাপহারি বিক্রিয়া আমি কি দেখে চিনতে পারবো? তাপহারি বিক্রিয়ায় ডেল এর মান থাকবে পজিটিভ, ডেল এর মান পজিটিভ হলে তাপহারি বিক্রিয়ায় আমি তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা ডানে অর্থাৎ উৎপাদ বাড়বে, আর যদি আমি তাপমাত্রা কমাই দেই সাম্যাবস্থা বামে অর্থাৎ উৎপাদ কমে যাবে। ঠিক আছে, এখানে এই দেখো একটা নোট আকারে আছে, তাপোৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ ঋণাত্মক মানে নেগেটিভ, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা যদি আমি কমাই সাম্য ধ্রুবক বৃদ্ধি পাবে, সাম্য ধ্রুবক বৃদ্ধি পেলে কী হবে? বিক্রিয়ক কমবে, বিক্রিয়ক কমা মানে উৎপাদ বাড়া। ঠিক আছে, আচ্ছা আমি যদি তাপমাত্রা বাড়াই দেই সাম্য ধ্রুবক হ্রাস পাবে, তার মানে কি উৎপাদও হ্রাস পাবে, উৎপাদ হ্রাস পালে বিক্রিয়কটা বৃদ্ধি পাবে। আর তাপহারি বিক্রিয়ায় ডেল এইচ এর মান থাকে ধনাত্মক বা পজিটিভ, তাপমাত্রা যদি বাড়াই সাম্য ধ্রুবক বাড়বে অর্থাৎ উৎপাদও বাড়বে, উৎপাদ বাড়লে বিক্রিয়ক কমে যাবে। আর আমি যদি তাপমাত্রা যদি কমাই তাহলে কী হবে? সাম্য ধ্রুবক কমবে, উৎপাদও কমবে এবং বিক্রিয়কটা বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি চাপের প্রভাব নিয়ে একটু আলোচনা করি, দেখো চাপের প্রভাব, একবারে সহজ একটা লাইনে আমরা এটা মনে রাখতে পারবো। চাপের প্রভাব খুবই সহজ, পি বাড়লে অর্থাৎ মানে চাপ বাড়লে যেদিকে মোল সংখ্যা কম, সাম্যাবস্থা সেদিকেই যাবে। মানে ধরো দান করার সময় যার টাকা কম আছে তারই দান করব, ঠিক আছে। তো চাপ যদি আমি বাড়াই দেই, যেদিকে মূল সংখ্যা কম সেদিকেই সাম্যাবস্থা যাবে। একটা উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝতে পারবা। ধরো এ আর বি বিক্রিয়া করে উৎপন্ন করলো সি আর ডি। আচ্ছা, ধরো এ আছে 2 মোল, বি আছে ধরো 3 মোল, আর সি আর ডি 1 মোল করে আছে। তো দেখো এখানে মোল সংখ্যা কত? বিক্রিয়কের মোল সংখ্যা কত? 5 মোল, আর উৎপাদের মোল সংখ্যা কত? 2 মোল। এখন আমি চাপ যদি বাড়াই তাহলে কম আছে কোনটার? বিক্রিয়কের কম আছে নাকি উৎপাদের কম আছে? তো উৎপাদের মোল সংখ্যা এখানে কম, উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 5। তো চাপ বাড়াইলে এখানে পি বাড়লে মানে চাপ যদি আমি বাড়াই সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে। আর চাপ কমাইলে তার উল্টা হবে, সাম্যাবস্থা বামে যাবে, উৎপাদ কমে যাবে। ঠিক আছে, আমি লিখেই দিই, চাপ যদি কমাই সাম্যাবস্থা বামে যাবে, উৎপাদ কমবে। অর্থাৎ এখানে পার্টটা লিখে দিই, উৎপাদের মূল সংখ্যা যেহেতু কম আছে তাই চাপ বাড়াইলে উৎপাদ বেড়ে যাবে মানে সাম্যাবস্থা ডানে যাবে, আর চাপ যদি আমি কমাই দেই তাহলে উৎপাদ কমে যাবে, সাম্যাবস্থা বামে চলে যাবে। ঠিক আছে, আর যদি ঘনমাত্রার পরিবর্তনটা এখানে লিখে দেই, ঘনমাত্রার প্রভাব,
ঘনমাত্রার প্রভাব আচ্ছা দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে ডানে যাবে, উৎপাদ বাড়বে। আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা আমি কমাই দেই তাহলে বামে যাবে, উৎপাদ কমে যাবে। ঠিক আছে, একটা লাইনেই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে ডানে যাবে, কি ডানে যাবে, সাম্যাবস্থার ডানে যাবে উৎপাদ বাড়বে, আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমালে এটা ডানের পরিবর্তে বামে যাবে আর উৎপাদ কমবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানেও ঘনমাত্রার প্রভাবটা সুন্দর করে নোট আকারে আছে। সাম্য মিশ্রণে বিক্রিয়ক সংযোজন, মানে বিক্রিয়ক যদি আমি বাড়াই তা সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে, ফলাফল কি, উৎপাদন বৃদ্ধি পাবে। আর সাম্য মিশ্রণ থেকে যদি উৎপাদ অপসারণ করি তাও সাম্য অবস্থার ডান দিকে যাবে, উৎপাদ বৃদ্ধি পাবে। আর বিক্রিয়াস্থলে উৎপন্ন দ্রব্য সংযোগ, মানে যেটা আমার টার্গেট, হ্যাঁ সেটা যদি আমি সংযোগ করি, সেটার পরিমাণ যদি বাড়াই দেয় তাহলে সাম্যের অবস্থান বামে যাবে আর উৎপাদন হ্রাস পাবে। আর সাম্য মিশ্রণ থেকে যদি বিক্রিয়ক অপসারণ করি তাহলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে, উৎপাদন হ্রাস পাবে। ঠিক আছে, এখানে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে আমরা যতটুকু পড়া হয়েছে আমরা বুঝতে পারবো পারতেছি কি না। আচ্ছা দেখো, নিচের বিক্রিয়া সমূহের মধ্যে কোনটির কেপি সমান কেসি। আচ্ছা দেখো, কেপি সমান কেসি এর সত্যটা কি, ডেল এন কত হতে হবে, শূন্য হতে হবে না, ডেল এন শূন্য হতে হবে। ঠিক আছে, দেখো যেটার মধ্যে ডেল এন শূন্য সেইটার অ্যান্সার হবে। দেখো প্রথমটা দেখো, এখানে 2 - 1, তাহলে এটা ডেল এন কত, ডেল এন হবে 1। পরেরটা দেখো, এখানে আছে 2, 2 থেকে 2 বিয়োগ গেলে 0, তাহলে এখানে ডেল এন 0। আচ্ছা দেখি আরও কোনোটা 0 হয় কিনা। এখানে 2, 2 - 3 আর 1 4, তাহলে এখানে থাকে ডেল এন -2। আর এখানে দেখো কত থাকে, এখানে থাকে ডেল এন 1। কীভাবে 1 হইলো দেখো, এটা একটু দেখাই দিই। ডেল এন, এখানে উৎপাদ কোনটা আছে, 2 + 1 বিয়োগ এখানে বিক্রিয়ক আছে হলো 2, হলো 3 - 2 = 1। একটাতে ডেল এন বিস্তারিত দেখাই দিলাম আর সবগুলোতে আমি মুখে মুখেই বের করছি। তাহলে এই যে 2 নাম্বারটা ডেল এন হচ্ছে 0, তাহলে অ্যান্সার কোনটা হবে, খ নম্বর। ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা পরেরটা দেখি, ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াতে বলা আছে চাপ বাড়ালে কি ঘটবে। আচ্ছা বিক্রিয়াটা আমরা পুরোটা দেখি। এখানে ডেল এইচ এর মান কি দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে। দেখো আচ্ছা, চাপ বাড়ালে কি ঘটবে, যে চাপের আমরা শর্ত কি দেখছি, যার মোল সংখ্যা কম সেদিকে চলবে। ঠিক আছে, চাপ যদি বাড়াই দেখো এখানে সলিড ইউজ হবে না, কারণ দেখো সাম্যাবস্থায় এগুলার সক্রিয় ভর হচ্ছে 1, এগুলার সক্রিয় ভর 1। দেখো এখানে 4, এখানেও 4, মোল সংখ্যা 4 মোল 4 মোল করে, তাহলে ডেল এন কত হবে, ডেল এন তো 0। আচ্ছা ডেল এন 0 হোক, ওটাই সমস্যা না। দেখো 4 মোল 4 মোল করে আছে, তাহলে এখানে চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে। এখানে তো মোল সংখ্যা কোনোটাই কম না, দুইটাতে সমান। দেখো প্রথমটা দেখে আছে সাম্য ধ্রুবক বাড়বে, তারপর এটা হচ্ছে সাম্য ধ্রুবক বামে যাবে, সাম্য ধ্রুবক অপরিবর্তিত থাকবে, সাম্য ধ্রুবক ডানে যাবে। কোনটা হবে, সাম্য ধ্রুবক অপরিবর্তিত থাকবে, কারণ এখানে চাপের কোনো প্রভাবই নেই। ঠিক আছে, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। ঠিক আছে, কারণ মোল সংখ্যা এখানে সমান, মোল সংখ্যা সমান। যদি মোল সংখ্যা কোনোটাই কম থাকতো তাহলে চাপ বাড়ালে সেদিকে আমাদের সাম্যাবস্থা চলে যাইতো। যেহেতু মোল সংখ্যা এখানে সমান তাই এখানে চাপের কোনো প্রভাবই নেই। আচ্ছা
এখানে দেখো কোন বিক্রিয়ায় সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, প্রথমটাতে আছে দেখো ক্যাটালিস্ট বা অনুঘটক, টেম্পারেচার তাপমাত্রা, প্রেশার চাপ, আর সর্বশেষ যেটা আছে টেম্পারেচার প্রেশার অ্যান্ড ক্যাটালিস্ট, সবগুলাই দেওয়া আছে। এখন যে একটু বেশি পাক না সে দেখলে 4 নম্বরটা দাগাই দিছে, ও সবগুলাই আছে, আমি 4 নম্বর দাগাই দিই, মার্ক তো অটো পাই যাইব। ঠিক আছে, দেখো জিনিসটা হচ্ছে সাম্য ধ্রুবকের সাথে শুধুমাত্র তাপমাত্রার সম্পর্ক আছে। সাম্য ধ্রুবক, এই যে সাম্য ধ্রুবকের সাথে শুধুমাত্র তাপমাত্রার একটা সম্পর্ক আছে, কিন্তু চাপ ও প্রভাবকের কোনো প্রভাব নেই। আর অপরদিকে বিক্রিয়ার হার তাপমাত্রা, চাপ ও প্রভাবক দ্বারা প্রভাবিত। ঠিক আছে, হার ধ্রুবক যেটা আছে এটা টেম্পারেচার প্রেশার অ্যান্ড ক্যাটালিস্ট, এইটা হবে অ্যান্সার হার ধ্রুবকের বেলায়, শুধুমাত্র হার ধ্রুবকের বেলায়। কিন্তু সাম্য ধ্রুবক শুধুমাত্র টেম্পারেচার দ্বারা প্রভাবিত হবে, শুধুমাত্র টেম্পারেচার, সাম্য ধ্রুবক। ঠিক আছে, হার ধ্রুবক শুধু যদি হার ধ্রুবক প্রশ্ন থাকতো তাহলে আমি এই ঘ নম্বর অ্যান্সার দিতে পারতাম। যেহেতু এখানে সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। প্রশ্নটা ভালোভাবে দেখো, এই সাম্য ধ্রুবকেরও অ্যান্সার চাইছে, হার ধ্রুবকেরও অ্যান্সার চাইছে। এই দুইটা কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়? একমাত্র তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, একমাত্র তাপমাত্রা দ্বারা আমাদের প্রভাবিত হয় সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক। শুধু হার ধ্রুবক দেখো, শুধু হার ধ্রুবকের ক্ষেত্রে এইটা। ঠিক আছে, সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক এই দুইটায় কিন্তু এই অ্যান্সার হবে টেম্পারেচার অনলি। শুধু হার ধ্রুবক চাইলে আমি টেম্পারেচার প্রেশার ক্যাটালিস্ট তিনটায় দাগাইতে পারতাম, সাম্য ধ্রুবকের জন্য শুধুমাত্র টেম্পারেচার। আর এখানে সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা জানতে চাইছে, এর জন্যই অ্যান্সার হবে শুধুমাত্র তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা দেখো এই জায়গায় একটা বিক্রিয়া দিচ্ছে, বিক্রিয়ার কেপির মান বের করতে বলছে। আমরা কেপির মান কীভাবে বের করবো? দেখো কেপি সমান আমরা কি জানি, কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এনের মান বের করতে পারলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা বের হয়ে যাবে। ডেল এন দেখো কত আসে, ডেল এন এখানে 1 মাইনাস এখানে 2 আর 1 তাহলে 3, তো 1 মাইনাস 3, ডেল এন থাকে হলো -2। কেসি আরটি ইনভার্স 2। ঠিক আছে, এর অপশনে কোনটা মিলে? এই যে দেখো খ নম্বরটা, কেপি সমান কেসি আরটি ইনভার্স 2। ঠিক আছে, আর ভুল করে তাড়াতাড়ি দাগাইতে যায় যে এই নিচেরটা দাগায় না, এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই। ঠিক আছে, অ্যান্সার হবে এই খ নম্বরটা, এখানে মাইনাস সহ আকারে আছে। আচ্ছা, আমরা পরেরটাতে দেখি, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লিখিত, দেখো তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লিখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কীভাবে প্রভাবিত হবে? আচ্ছা, এখানে বিক্রিয়া দেওয়া আছে, তাপমাত্রা যেহেতু বলছে তাপমাত্রার একটা প্রভাব এখানে চাইছে। দেখো আমি কি দেখবো, তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, সেটা আমরা বের করতে পারলেই কিন্তু এটা বের করতে পারবো। আচ্ছা দেখো এখানে ডেল এইচের মান দেওয়া আছে, ডেল এইচের মান দেওয়া আছে নেগেটিভ। ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ নেগেটিভ, দ্যাট মিনস এটা তাপ উৎপাদী। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপমাত্রা যদি বাড়াই, তো দেখো এখানে কি আছে, তাপমাত্রা বৃদ্ধি করতে বলছে না, তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে কী হবে, উৎপাদ কমবে না? উৎপাদ কমবে, কারণ সাম্য অবস্থা বামে চলে যাবে। ঠিক আছে, কারণ কি সাম্য অবস্থা আমাদের বামে চলে যাবে, সাম্য অবস্থা যদি বামে চলে যায় তাহলে উৎপাদ তো কমে যাবে, সাম্য অবস্থা বামে যাবে। তাহলে দেখো এখানে অ্যামোনিয়ার উৎপাদন বলছে, তাহলে এই যেটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, এই জিনিসটা আমাদের টার্গেট। এইটা যদি বামে চলে যায়, সাম্য অবস্থায় যদি বামে চলে যায়, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াকে আমি বেশি পাবো না, কি অ্যামোনিয়ার উৎপাদনটা কী হবে, ডিক্রিজ হবে, মানে কমে যাবে। ঠিক আছে, উৎপাদন কম হবে। আচ্ছা, পরেরটা দেখি, দেখো মার্কারি অক্সাইড তাপে নিম্নের বিক্রিয়া অনুসারে ভাঙলে এই প্রক্রিয়াটির সাম্যাঙ্ককে কিভাবে প্রকাশ করা যায়?
দেখো মার্কারি অক্সাইড দেওয়া আছে, মার্কারি আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, দেখো এর সহজ হিসাব, পোলাপান কী করবে, এই যে ওপরে কি থাকে, আমরা বিক্রিয়ক উৎপাদ থাকে, উৎপাদের ঘনমাত্রার গুণফল, আর নিচে থাকে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো উৎপাদ করতে আছে যে মার্কারি, সহগ আছে 2, এটা স্কোয়ার হয়ে যাবে, অক্সিজেন দিলাম, আর নিচে থাকবে হলো মার্কারি জিরো অক্সাইড যেটা আছে তার সহগ যেহেতু 2 আছে, এটা পাওয়ার আকারে চলে যাবে। তাহলে অ্যান্সার কি এটা দিবে, ক নম্বর অ্যান্সার দিবে, আর একটা ভুল উত্তর পরীক্ষার হলে দাগাই দিয়ে আসবে, সাথে সাথে 0.25 নেগেটিভ মার্কিংও ফ্রি। তাহলে কী হবে দেখো, আমরা এটা কি পড়ছিলাম ভাইয়া, মনে নাই, সলিড এবং লিকুইডের সক্রিয় ভর কত থাকে, সক্রিয় ভর সবসময় 1। তাহলে এটা দেখো, এই যেখানে লিকুইড আছে, লিকুইডের সক্রিয় ভর 1, এই যেখানে সলিড আছে, সলিডের সক্রিয় ভর 1। তাহলে সাম্যাঙ্ক কি কত হবে, শুধুমাত্র অক্সিজেন থাকবে, ঠিক আছে, শুধুমাত্র অক্সিজেন। আর যেহেতু এটা উৎপাদের বেলায় অক্সিজেনটা উপরে থাকবে, আর নিচে 1, এই যে এটার জন্য 1 দিলাম, সলিডের জন্য 1, যেহেতু নিচে 1 এটা দেওয়ার দরকার নাই। তো দেখো এই শুধু অক্সিজেন কোনটাই আছে, এই যে ঘ নম্বরে, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? আবার অতি আবেগে ক নম্বর দাগাই দিও না, তাহলে কিন্তু 1 নম্বর যাইবে সাথে 0.25 ফ্রি, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সাম্যাবস্থা দেওয়া আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা যদি ভাঙে, অ্যামোনিয়াম এবং ক্লোরিন আয়ন তৈরি হয়, এটার ডেলএইচের মান দেওয়া আছে পজিটিভ। আচ্ছা, কোন পরিবর্তনটি সাম্যাবস্থাকে ডান দিকে স্থানান্তরিত করবে? আচ্ছা দেখো, ডেলএইচ পজিটিভ আছে, তাই না, আমার অপশন দেখার দরকার নাই, দেখো তুমি এখান থেকে নিজেই বুঝতে পারবে যে অ্যান্সার কী হবে। ডেলএইচ কি আছে, পজিটিভ, মানে কি তাপহারী বিক্রিয়া, তাই তো, তাপহারী বিক্রিয়া জাস্ট তোমার কি চাইছে, দেখো সাম্যাবস্থাটি ডান দিকে চাইছে, মানে তোমার উৎপাদের একটা বৃদ্ধি চাইছে, উৎপাদ যাতে বেশি হয়। তাপহারী বিক্রিয়া কী করলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, তাপমাত্রা বাড়াই দিবা, আর কিছু করা লাগবে না, তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়াই দাও। দেখো কোনটাতে তাপমাত্রা বাড়ানো আছে, ডিক্রিজিং দ্য টেম্পারেচার টু 15 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা তুমি কমাইবা, কমাইলে তোমার উল্টা ক্ষতি, কমাইলে কী হবে, সাম্যাবস্থা বামে চলে যাবে, ঠিক আছে। এই যে ইনক্রিজিং দ্য টেম্পারেচার টু 35 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার আমরা পেয়ে গেছি, তাপমাত্রা বাড়ায় দাও, সাম্যাবস্থা টানে চলে যাবে, উৎপাদ বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে, বাকি অপশন দেখারও দরকার নাই। আচ্ছা, এখানে আমরা দেখো প্রশ্নটা, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিক্রিয়া কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কি, ডেলএন বের করতে বলছে, ডেলএন বের করলে অ্যান্সার আমি পেয়ে যাব, ঠিক আছে। তো আমি ডেলএন বের করি, ঠিক আছে, আমি কি জানি, কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেলএন, আমি ডেলএনটা বের করে ফেলি। ডেলএন ভাই কত হবে, দেখো উৎপাদের কত আছে, উৎপাদ আছে 2 মোল, মাইনাস বিক্রিয়ক কয় মোল আছে, 3 মোল আর 1 মোল 4 মোল, বিক্রিয়ক যদি 4 মোল হয়, উৎপাদ 2 মোল, 2 থেকে 4 বাদ দিলে -2। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি বসাই দিই কেসি RT -2, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা মিলে, কেপি সমান কেসি RT ইনভার্স 2, এই যে দেখো কেপি সমান কেসি RT ইনভার্স 2, বি নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কেসির একক কোনটা, সাধারণত কিন্তু কেসির কোনো একক নাই, এটা আমরা দেখছি, হ্যাঁ আমরা ডেলএনের মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা, ডেলএন বের করো, কেসির একক কোনটা, সাধারণভাবে কেসির দেখো মোল পার লিটার আমরা বলি, এখানে লিটার যেহেতু দেওয়া নাই, মোল পার ডেসিমিটার কিউব। আচ্ছা, এইটা তার সাথে ডেলএন, ডেলএনটা বের করি, ডেলএন কত হয়, ডেলএন উৎপাদের মূল সংখ্যা কত আছে, 3 আর 2 তাহলে 5, উৎপাদের মূল সংখ্যা 5 মাইনাস, আর বিক্রিয়কের মূল সংখ্যা কত, 2 আর 1 3, ঠিক আছে।
তাহলে আমার ডি লেন্থ থাকে হলো 2। তাহলে এখানে মোল পার ডেসিমিটার কিউব, এখানে ডি লেন্থ থাকবে আর 2। তাহলে মোল স্কোয়ার ডেসিমিটার পার ডেসিমিটার কী হবে 3 স্থলে 6 এসে যাবে। দেখো কোনটা মিলে, দেখো মোল স্কোয়ার এই দেখো পোলাপান কি এই খ নম্বর আর ঘ নম্বরের মধ্যে প্যাচ লাগাই দেবো। দেখো একটু সাবধানে, দেখো এখানে মাইনাসটা কিন্তু যে খ নম্বরটা কিন্তু সেন্সার হবে, প্রথমটাই কিন্তু মাইনাস নাই, পরেরটাতে মাইনাস আছে। ঠিক আছে, এইটা আবার দাগাই দেও না, ঘ নম্বর দাগাই দেও না। তো একটু সাবধানে চোখখান খোলা রেখে, যে 1 সেকেন্ড সময় বেশি লাগুক তাও যেন ভুল উত্তর তোমরা অ্যান্সার না করো, একটু সাবধানে দাগাইবা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে খ নম্বর। কীভাবে বের করলাম, ডি লেন্থটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই। a প্লাস 3b উৎপন্ন হইল c প্লাস 2d। বিক্রিয়াটি কেসির মান নির্ণয় করতে বলছে। আচ্ছা কেসি কীভাবে হবে, কেসি সমান ভেঙে ভেঙে দিই, উৎপাদের ঘনমাত্রার গুণফল, এটা থাকবে হলো ওপরে, উৎপাদের ঘনমাত্রার গুণফল, আর নিচে থাকবে হলো বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আচ্ছা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, এখানে উৎপাদ কোনটা আছে, উৎপাদ আছে সি এবং ডি। ঠিক আছে, ডির সহগ কত 2, তাহলে এটা পাওয়ার আকারে চলে যাবে। আর বিক্রিয়ক কত আছে এ এবং বি, বির পাওয়ার সহগ আছে 3, তাহলে এটা পাওয়ার আকারে চলে যাবে। দেখো সি ডি স্কোয়ার আর নিচে আছে এ আর বি কিউব, কোনটা মিলে খ নম্বরটা, তাই না? খ নম্বরটা মিলতেছে না, অ্যান্সার হবে খ নম্বর। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি কি আছে। আচ্ছা দেখো এখানে আছে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি তাপোৎপাদী উল্লেখ করে দিচ্ছে, বিক্রিয়াটি সম্পর্কে নিচে কোন উক্তিটি সঠিক নয়। আচ্ছা প্রথমটা আছে দেখো সাম্য ধ্রুবক তাপমাত্রার সাথে সাথে কমবে। আচ্ছা বুঝলাম, তাপমাত্রা বাড়াইলে কমবে। আর ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন, আমরা প্রভাবক যেটা অনুঘটক যেটা ব্যবহার করি সেটা বিক্রিয়ার হার বাড়ায় দেবে। আচ্ছা বুঝলাম, সাম্য ধ্রুবক বাড়বে তাপমাত্রার চাপের সাথে সাথে। ঠিক আছে, আর যেটা আমাদের টার্গেট এই অ্যামোনিয়া বাড়বে প্রেশারের সাথে সাথে, চাপের সাথে সাথে। ঠিক আছে, দেখো এখানে বলছে কোন উক্তিটি সঠিক নয়। দেখো আমরা ধাপে ধাপে এক একটা আমরা দেখি। প্রথমটা কি বলছে, দেখো সাম্য ধ্রুবক কমবে, তাপমাত্রা বাড়াইলে সাম্য ধ্রুবক কমবে, এটা কি তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্য ধ্রুবক তো অবশ্যই কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক। তারপরটা দেখো প্রভাবক যে অনুঘটক যেগুলো আছে, অনুঘটক তোমার বিক্রিয়ার হার বাড়াই দিবে। আচ্ছা ঠিক আছে, অনুঘটক বিক্রিয়ার হার বাড়ায় বা কমায় এরকম আছে, আমরা শুরুতে দেখছি, এটা সঠিক। তারপরে দেখো যে অ্যামোনিয়া বাড়বে চাপের কারণে। দেখো আমরা চাপের প্রভাবে আমরা কি পড়ছিলাম, মূল সংখ্যা যেদিকে কম চাপ বাড়াইলে সেদিকে সাম্যাবস্থা যাবে। দেখো এখানে মূল সংখ্যা কত 2 আর এখানে মূল সংখ্যা কত 4, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 4 আর উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, তাহলে কোনটা হবে, তো উৎপাদের মূল সংখ্যা যেহেতু 2 মানে কম, তো চাপ বাড়ালে অবশ্যই উৎপাদ বৃদ্ধি পাবে, তাহলে এটাও সঠিক, ডি নাম্বারটাও সঠিক। আর দেখো এইটা বলছে সাম্য ধ্রুবক বাড়বে চাপ বাড়াইলে সাম্য ধ্রুবকের পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার সাথে সম্পর্কিত। ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রা, হ্যাঁ এটা চাপ বাড়াইলে এটা হবে না। ঠিক আছে, এই জিনিসটা ভুল,
ঠিক আছে। প্রথম 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বারটা কিন্তু সঠিক, ঠিক আছে, এটা কিন্তু ভুল। দেখো এখানে বলছে কোনটি সঠিক নয়, মানে ভুল উত্তরটা আমাদের বের করতে বলছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে সি নম্বরটা, ঠিক আছে। পরেরটাতে দেখি, দেখো নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়? চাপ বৃদ্ধি করলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। তো কী হবে? মোল সংখ্যা যেদিকে কম, মোল সংখ্যা কম, মোল সংখ্যা যেদিকে কম সেইটা অ্যান্সার হবে। দেখো মোল সংখ্যা কম কোনটাই? প্রথমটাতে দেখো এখানে মোল সংখ্যা 2, এখানে মোল সংখ্যা 1 যোগ করলে 2, তাহলে এখানে চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই প্রথমটাতে, ঠিক আছে। পরেরটাতে দেখো এখানে মোল সংখ্যা 6 আর এখানে মোল সংখ্যা 9, সবটি কিন্তু গ্যাসীয়, তো কোনোটা বাদ যাবে না, সবগুলো এখানে কাউন্ট হবে, তাহলে এইটা হবে অ্যান্সার। তাছাড়া দেখি আরেকটা কোনোটা আছে কিনা, দেখো এটাতে 2, এটাতে 1, তাহলে এখানে যদি আমি চাপ বাড়াই দিই তাহলে এটা কিন্তু সাম্যাবস্থা এই দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে, কারণ এখানে সলিড, এটা কাউন্ট হবে না সলিডের ক্ষেত্রে। আর এই জায়গায় দেখো, এই জায়গায় যদি আমি এখানে মূল সংখ্যা নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমার বি নম্বরটা, ঠিক আছে। দেখো শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরির পদ্ধতিকে কী বলা হয়? এটা হলো অসওয়াল্ড প্রসেস, ঠিক আছে। আমরা পরেরটা দেখি, তো হাইড্রোজেন সাথে ক্লোরিন যোগ করলে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার উৎপন্ন হচ্ছে, সাথে 40 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো সমীকরণটি বিবেচনা করো, নিচের কোন কাজটি এই বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দিবে? আচ্ছা, হাইড্রোজেন যোগ করা হলে, ক্লোরিন সরিয়ে নিলে, HCl যোগ করা হলে, তাপমাত্রা বৃদ্ধি করা হলে। তাহলে দেখো আমরা জানি কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়ে, তাই তো। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কোনটা বিক্রিয়ক আছে? এখানে হাইড্রোজেন আর ক্লোরিনটা বিক্রিয়ক আছে। হ্যাঁ দেখো প্রথমটাতে হাইড্রোজেন যোগ করা মানে কি বিক্রিয়কের একটা ঘনমাত্রা বাড়ায় দিছে। দ্বিতীয়টা কি বলছে? ক্লোরিন সরিয়ে নেওয়া, ক্লোরিন কিন্তু বাড়ায় নাই, এখান থেকে ক্লোরিন উল্টা সরাই নিছে, তাহলে এটা হবে অ্যান্সার। আর তাপমাত্রা বৃদ্ধি করা হলে এটা তো বলে নাই। দেখো অ্যান্সার হবে আমাদের এ নম্বর, কারণ এখানে যদি আমি ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই দেই তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর এটাই কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে ডেল কিন্তু ডেল এর মান কিন্তু দেওয়া নাই, ডেল এটা নেগেটিভ থাকতো, কিন্তু এখানে ডেল দেওয়া নাই, এটা পজিটিভ, যেহেতু এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল ব্যতীত যদি পজিটিভ থাকে তাহলে সেটা তাপ উৎপাদী, আর ডেল ছাড়াও যদি নেগেটিভ থাকে তাহলে সেটা তাপহারী। ডেল নেগেটিভ থাকলে তাপ উৎপাদী হবে, ঠিক আছে। এখানে কিন্তু ডেল দেওয়া নাই, এটা সাবধানে তোমরা করবা। তো তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু আবার যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া সাম্যাবস্থা বামে চলে যাবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই হাইড্রোজেন যোগ করা হলে সাম্যাবস্থা ডানে যাবে, কারণ কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ ডানে যায়, ঠিক আছে। কোনটির ক্ষেত্রে কেসি বড় হবে কেপির থেকে? ঠিক আছে, আমাদের শর্ত কি ছিল? দেখো ডেল যদি 0 হয় তাহলে কেপি আর কেসি সমান হবে, এটা আমরা দেখছি, ঠিক আছে। ডেল যদি পজিটিভ হয় তাহলে কেপি বড় হবে কেসির থেকে, আচ্ছা। আর ডেল যদি নেগেটিভ হয় কেসি বড় হবে কেপির থেকে। আমাদের কি বলছে? কেসি বড় হবে কেপির থেকে, দ্যাট মিন্স ডেল এর মান হবে আমাদের নেগেটিভ। অ্যান্ড কোনটার মধ্যে আছে? ধর ডেল এর মান নেগেটিভ, এই কিন্তু বের হয়ে যাবে। এটা ডেল এর মান কত? 0, এটা ডেল এন 0, এটার ডেল এন কত আছে? 2 - 1, এটা ডেল এন হবে শুধুমাত্র 1, ডেল এন 1, এটা ডেল এন কত? 2 - 1, এটা ডেল এনও 1। ডেল এন ঋণাত্মক কোনটা? এই যে এটা দেখো ডেল এন 2 - 4, এটা ডেল এন হচ্ছে নেগেটিভ, অ্যান্সার হবে আমাদের খ নম্বরটা, ঠিক আছে। তো দেখো বুয়েটের একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো দুটি সাম্য বিক্রিয়া দেয়া আছে,
প্রথমটাতে AB ভেঙে A প্লাস আর B মাইনাস উৎপন্ন হয়েছে। আরেকটা বিক্রিয়া ABর সাথে B মাইনাস বিক্রিয়া করে AB2 মাইনাস উৎপন্ন করছে। আচ্ছা, একই সাথে দ্রবণের সাম্যাবস্থা তৈরি করে যেখানে বিক্রিয়া দুটির সাম্য ধ্রুবক যথাক্রমে K1 এবং K2। দ্রবণে A প্লাস এবং AB2 মাইনাস এর অনুপাত কত হবে? দেখো, সবগুলা বির সাথে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক আকারে সমীকরণ দিয়ে রাখছে, আমাদের এটা করতে হবে। আচ্ছা, ধরো প্রথমটার ক্ষেত্রে এটা যদি আমি K1, আচ্ছা প্রথমটা এখানে K1 বলেই দিছে, প্রথম বিক্রিয়ার জন্য K1 ধরতে বলছে আমি। আচ্ছা, এটা K1 ধরি। K1 যদি ধরি, দেখো এখানে কি হবে, উপরে থাকবে A প্লাস আর B মাইনাস, আর নিচে থাকবে AB। আচ্ছা, আর এটা যদি আমি K2 ধরি, উপরে থাকবে AB2 মাইনাস আর নিচে থাকবে আমাদের AB এবং B মাইনাস। আচ্ছা, ঠিক আছে, আমি একটা কাজ করি, K1-কে K2 দ্বারা ভাগ করে দিই। আচ্ছা, তাই দেখো এই জিনিসটা কীরকম হবে, A প্লাস এবং B মাইনাস থাকে এটার উপরে এবং AB। আচ্ছা, K1 এর মানটা লিখলাম, এটা K2 দেখো AB2 মাইনাস আর হচ্ছে AB B মাইনাস। আচ্ছা, ঠিক আছে, আমি একটা কাজ করি, এটা উল্টায় দিই। ঠিক আছে, K1 এর মানটা ঠিকমতো রেখি, যা আছে তাই, ভেঙে ভেঙে কিন্তু করাচ্ছি ছোট বাচ্চাদের মতো। আচ্ছা, এখন যদি উল্টাই দিই, দেখো ABটা উপরে চলে যাবে, সাথে B মাইনাস, আর নিচে থাকবে আমাদের AB2 মাইনাস। আচ্ছা, দেখো এই AB আর এই AB কিন্তু কাটা যায়, তাহলে নিচে আমাদের এখানে কি থাকে, A প্লাস আর নিচে AB2 মাইনাস। আচ্ছা, আর এখানে দেখো এ একটা B মাইনাস, এ একটা B মাইনাস, তাহলে দুইটা, তাহলে B মাইনাস সেটার স্কোয়ার। আমাদেরকে কি বের করতে বলছে, দেখো A প্লাস আর AB মাইনাসের একটা অনুপাত, এই অনুপাতটা আমরা এখানে বানাইলাম। ঠিক আছে, তার আগে দেখো এখানে K1/K2 সমান এই জিনিসটা আসছে, তোমার কি করা লাগবে, আমি দেখো K1/K2 এই জিনিসটা আমি এই পাশে নিয়ে যাই। ঠিক আছে, এই পাশে নিলে কী হবে, 1/B মাইনাস তার স্কোয়ার। ঠিক আছে, আর এখানে থাকবে A প্লাস ডিভাইডেড বাই AB2 মাইনাস। দেখো এটার সাথে B স্কোয়ার, B মাইনাস স্কোয়ার, এটা কি আকারে আছে? আচ্ছা, দেখো বিটা কি আকারে আছে, দেখো এই যে এটার অনুপাত A এবং AB মাইনাসের অনুপাত কত, দেখো A এবং AB মাইনাসের অনুপাত কি হয়, B এর সমানুপাতিক, B এর ব্যস্তানুপাতিক, B এর বর্গের সমানুপাতিক নাকি B এর বর্গের ব্যস্তানুপাতিক? দেখো এটা কি আছে, ব্যস্তানুপাতিক আছে, বুঝতে পারতেছি, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে কোনটা হবে, ডি নম্বর, B মাইনাস B এর বর্গের বা B মাইনাস এর বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, চোখ বন্ধ করে কয়টি দিব, ভুল হইব নাকি আবার? রাসায়নিক সাম্যাবস্থার শর্ত হচ্ছে 4টি। ঠিক আছে, দেখো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য সাম্যাবস্থার স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা। উপরের সব কয়টি, 3টা বৈশিষ্ট্য আছে, আরেকটা কি হবে, আরেকটা হবে প্রভাবকের ভূমিকাহীনতা, লিখে দিই তা মনে থাকবে না। আরেকটা হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। ঠিক আছে, আচ্ছা, সাম্য ধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? স্থির তাপমাত্রায়, দেখো স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেপির মান হ্রাস পায়,
স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেপির মান অপরিবর্তিত থাকে। স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধি পেলে কেসির মান অপরিবর্তিত থাকে। স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধি পেলে কেসির মান অপরিবর্তিত থাকে। চাপ হ্রাস পেলে কেসির মান অপরিবর্তিত থাকে। দেখো তিনটার মধ্যে অপরিবর্তিত অপশন দেওয়া আছে, আর একটার মধ্যে দেওয়া আছে কেপির মান হ্রাস পায়। সবগুলোতে এই তাপমাত্রা কি সেম না? তাপমাত্রা স্থির, তাপমাত্রার পরিবর্তন করে নাই। সাম্য ধ্রুবক একমাত্র পরিবর্তন করে কি? তাপমাত্রা। ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রায় সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে এইটাও সঠিক, এইটাও সঠিক, এইটাও সঠিক। যেহেতু তাপমাত্রা এখানে স্থির, তাপমাত্রা স্থির, কেপির মান অপরিবর্তিত, এখানে তাপমাত্রা স্থির, কেসির মান অপরিবর্তিত, এখানেও তাপমাত্রা স্থির, কেসির মান অপরিবর্তিত। হ্যাঁ, ডাজন্ট ম্যাটার এখানে তুমি চাপ বাড়াইতেছো না কমাইতেছো, এটা কোনো বিষয় না। যেহেতু তাপমাত্রা স্থির, কেপি বা কেসি অলওয়েজ স্থিরই থাকবে, অপরিবর্তিত থাকবে। তুমি তাপমাত্রার পরিবর্তন করো, তাপমাত্রা কমাও বা বাড়াও, তখন কেপি বা কেসির মান পরিবর্তন হবে। এখানে প্রথম অপশনটা দেখো, স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেপির মান হ্রাস পায়। তাহলে এখানে কি চাপের কারণে কেপির মান কমতেছে? এটা কি হবে? না, কারণ চাপের কোনো প্রভাবই নাই সাম্য ধ্রুবকের উপর। ঠিক আছে, এটা হলো ভুল, এটা হলো ভুল, প্রথমটা ভুল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সাম্য ধ্রুবক কী হবে? আচ্ছা, যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সাম্য ধ্রুবক প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের যোগফলের সমান, প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান, সর্বশেষ ধাপের সাম্য ধ্রুবকের সমান, প্রথম ধাপের সাম্য ধ্রুবকের সমান। এটা অ্যান্সারটি হচ্ছে ভাইয়া প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান। ধরো এ প্লাস বি একটা বিক্রিয়া, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হইল সি প্লাস ডি। এটা কি একটা ধাপ হইল, আরেকটা ধাপ। ঠিক আছে, যেহেতু 2 ধাপ তো দেখলাম, 2 ধাপ দেখাইতেছি, আরেকটা ধাপ সি প্লাস ডি থেকে উৎপন্ন হইল ধরো ই প্লাস এফ। আচ্ছা, প্রথমটাতে আমাদের এ প্লাস বি থেকে সি প্লাস ডি এবং দ্বিতীয়টা সি প্লাস ডি থেকে ই প্লাস এফ। আচ্ছা, প্রথমটাতে ধরি আমি K1, এটা ধরি আমি K2। ঠিক আছে, কি দেখো K1 এর মান কত আসে? K1 বিক্রিয়ক থাকবে নিচে, উৎপাদ থাকবে উপরে। তাহলে উৎপাদ এখানে কি কি আছে? সি এবং ডি, সি এবং ডি আছে উৎপাদ, আর বিক্রিয়ক হচ্ছে এ এবং বি এর ঘনমাত্রা। ঠিক আছে, আর এখানে তাহলে K2 কত হবে ভাইয়া? উৎপাদ কোনটা আছে? ই এবং এফ, ই এবং এফ আমাদের উৎপাদ, আর বিক্রিয়ক আছে এখানে সি এবং ডি। আচ্ছা, ধরো এখানে সাম্য ধ্রুবক কে আমি নিলাম, K1 এবং K2 আমি গুণ করে দিব, তাই তো? K1 কত আছে? সি এবং ডি উপরে, আর নিচে আছে আমাদের এ আর বি এর ঘনমাত্রা। ঠিক আছে, আর K2 কত আছে? দেখো উপরে আছে ই এবং এফ এর ঘনমাত্রার গুণফল, আর নিচে আমাদের সি এবং ডি। দেখো এইটা অ্যান্সার কি হবে? দেখো এই সি কাটা, এই ডি কাটা, তাহলে অ্যান্সার থাকে ই এবং এফ এর ঘনমাত্রা, আর নিচে এ এবং বি এর ঘনমাত্রা। ঠিক আছে, তো মূলত 2 বা ততোধিক কোনো বিক্রিয়া যদি 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সাম্য ধ্রুবক হবে প্রত্যেকটি ধাপের গুণফলের সমান। এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে, কোনো মান যদি দেওয়া থাকে, প্রত্যেকটা গুণ করে দেবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার কত হবে? বি নম্বর। দেখো সাম্যাবস্থায় এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়ালে সাম্য সরণ কোন দিকে যাবে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হয়? সম্মুখ দিকে যায়। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সম্মুখ দিকে, তো অ্যান্সার হবে এ নম্বর। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতেছ, সাম্য ধ্রুবক ডানে যাবে। আচ্ছা,
দেখো এখানে একটা সুন্দর একটা প্রশ্ন। দেখো a + b = c এর সাম্যধ্রুবক কে? আচ্ছা, এইটুকু সাম্যধ্রুবক আমার কে ধরছে, এবং c থেকে আবার a + b এর সাম্যধ্রুবক k1 হলে কোন সমীকরণটি সঠিক? আচ্ছা, এই সব প্রশ্নে তুমি আগে কে ও এবং কে আর k1 এর মানটা আমরা বের করি। দেখো প্রথমটা আমাদের কে ধরছে, কে কত হবে ভাইয়া? উপরে থাকবে c, তাই তো, c এর ঘনমাত্রা, আর নিচে থাকবে a, সরি ভাইয়া একটু ইরেজার ইউজ করি এখানে, a এবং b, তাই তো। আচ্ছা, c উপরে, নিচে হলো a আর b। আর যদি এখানে আমি k1 ধরি, k1 কত হবে? উপরে থাকবে a আর b, a এর ঘনমাত্রা এবং b এর ঘনমাত্রা, এটা থাকবে উপরে যেহেতু উৎপাদ, আর নিচে থাকবে c। দেখো এখানে একটা দুইটার একটা সম্পর্ক বের করে। দেখো এই কে এর সাথে k1 এর সম্পর্ক কি? ধর খালি চোখে বোঝা যাইতেছে, এখানে c উপরে, এখানে c নিচে, এখানে ab উপরে, এখানে ab নিচে, ঠিক আছে, নিচে উল্টা না, ঠিক আছে। এটা দেখো k1 = 1/k না, বা তুমি এভাবেও লিখতে পারো k = 1/k1, দুইটাই সঠিক। তো অ্যান্সার দেখো কোনটা হবে। দেখো এখানে স্কোয়ার আছে, এখানে রুট আছে, এখানে দুটো সমান দিছে, এই যে অ্যান্সার হবে ক নম্বর। বুঝতে পারছো? হ্যাঁ, কে যা k1 তার বিপরীত, বা k1 যা কে তার বিপরীত, ঠিক আছে। তো এখানে এইটা আমাদের অপশনে দেওয়া আছে, এটা যদি না থাকতো এটা অপশনে দেওয়া থাকতো, ঠিক আছে, দুইটাই সঠিক, ঠিক আছে। বুঝতে পারছো কীভাবে আমরা বের করছি? দেখো এখানে কেপি আর কেসির একটা সম্পর্ক চাইছে। দেখো কেপি আমরা জানি, কেপি সমান কেসি RT/Δn, RT⁴Δn। আচ্ছা, Δn এখানে কত আছে ভাইয়া? Δn আছে 4, 5, 5 - 2, দেখো 5 - 2, দ্যাট মিনস Δn হবে আমাদের 3। তাহলে অ্যান্সার হবে দেখো কেসি RT⁴। দেখো এরকম অপশন আছে নাই। দেখো কেপি সমান কেসি RT⁴, এরকম অপশন নাই। এখানে দেখো কেপি আছে, কেসি RT⁻², অ্যান্সার হবে না। কেপি সমান কেসি হবে না, কেপি আছে কেপি সমান কেসি RT⁴। আচ্ছা, এটাও হবে না। তো এইটা অ্যান্সার হবে, যেহেতু তিনটা অ্যান্সার হচ্ছে না, তো এইটাই বি নাম্বারটা অ্যান্সার হবে। তারপর আমরা একটু মিলিয়ে দেখি, কেসি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো কেসি যদি আমি এক পাশে রাখি, এই জিনিসটা হবে কেপি এই RT, তখন এখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এই খ নম্বর। আচ্ছা, আমাদের সর্বশেষ ম্যাথ, এটা করে আজকে আমাদের লেকচার শেষ হবে। দেখো সাধারণত কেপি কেসি নিয়ে এরকম বড় ম্যাথ কখনো দিবে না। দেখো এটা সার্চটা আসছিল 2017-18 সালে, তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো। এখন যেহেতু ক্যালকুলেটর, ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর নাই, এই জন্য ছোটো ছোটো ম্যাথই দিবে। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হয়েছে, এখানে কেসির মান দেওয়া আছে 0.64। আচ্ছা, আরেকটা বিক্রিয়া দিছে, এখানে হাফ মোল নাইট্রোজেন আর 3/2 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে অ্যামোনিয়া তৈরি হয়েছে, ঠিক আছে, 1 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে। এটার কেসির মান কত বের করতে বলছে। আচ্ছা, আমি যদি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি যাই, ধরো প্রথমটাতে আছে কেসি, আচ্ছা প্রথমটাতে আছে কেসি, তুমি দেখি, দেখো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া উপরে, পাওয়ার হবে 2, আর নিচে তোমার নাইট্রোজেন, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পাওয়ার হবে 3। এটা আমি 1 নং সমীকরণ ধরি। আচ্ছা, তারপরেরটা ধর আমি কেসি প্রাইম ধরি। আচ্ছা, অ্যামোনিয়া 1 মোল, এখানে এখানে যেহেতু কোনো সহগ নাই, এজন্য পাওয়ার হবে না কোনো কিছুই। আচ্ছা, আর নাইট্রোজেন আছে
তোমার হাফ মোল, যেহেতু সহগ হাফ এখানে পাওয়ার আকারে চলে যাবে। আর হাইড্রোজেন আছে 3/2 মোল, তো এটাও পাওয়ার আকারে চলে যাবে। আচ্ছা, এটা 2 নং। এখন দেখো এটার মধ্যে সম্পর্ক কি পাইতেছ। দেখো সহজভাবে তুমি যদি এই যে প্রথমটা যেটা আছে এটাকে তুমি যদি রুট করো তাহলে এইটা পাবা, বা এটাকে তুমি যদি স্কোয়ার করো তাহলে এইটা পাবা। ঠিক আছে, আমি জিনিসটা লিখি, কেসি প্রাইম সমান সমান কেসি, এটাকে রুট করে দিই। আচ্ছা দেখো কেসির মান কিন্তু দেওয়া আছে যে 0.64 এটা কিন্তু দেওয়া আছে। এখন ভাই এটা কেমনে করবো, ক্যালকুলেটার তো নাই। দেখো যদি আমি এটাকে 64 বানাই, 2 ঘর ডানে গেছি না আসলে, হ্যাঁ দশমিকটা এখান থেকে 1 ঘর 2 ঘর ডানে গেছে, তার মানে কি ইনভার্স আকারে চলে যাবে এটা। আচ্ছা তাহলে দেখো 64কে যদি আমি রুট করি কত আসে, 8 মানে 8। ঠিক আছে, আর এখানে 2 থেকে 1 আসবে, ভার্স 1, আনসার কত 0.8। দেখো কোনটায় আছে, এই যে দেখো আমাদের ডি নম্বর, এই যে এটা হবে অ্যান্সার 0.8। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি স্লাইডের মাধ্যমে, এখানে গ্রাফিক্স প্যাডে লেখা লাগে, তো লেখা অত ভালো হয় না, পরে টুকটাক ভুল তো আছেই, ভুল হলে তোমরা ধরিয়ে দিও যাতে পরবর্তীতে ভুলগুলো না হয়। ঠিক আছে।